আজ আমরা আলোচনা করব 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি সিআরপিসি অ্যাক্ট 1898, 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি মূলত 1860 সালের দণ্ডবিধি যে বিধান বা দণ্ড কার্যকরণের যে পদ্ধতি বা যে পথ, সেটা হচ্ছে সিআরপিসি। সিআরপিসির মাধ্যমে বা ফৌজদারি কার্যবিধির মাধ্যমে দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট 1898, 1898 সালের ফৌজদারি কার্যবিধির অধীনে এই 1860 সালের দণ্ডবিধির যে আইন বা দণ্ডবিধির যে সাজা, দণ্ডবিধির যে বিধান, এটা পরিসমাপ্তি হয়ে থাকে বা কার্যকরণ হয়ে থাকে। অর্থাৎ দণ্ডবিধি হচ্ছে সাবস্ট্যান্টিভ ল, যাকে বলে মূল আইন, এবং এই মূল আইনকে বাস্তবায়ন করার জন্য যে সহায়ক আইন তাকে বলা হয় সিআরপিসি বা দ্য ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট 1898, 1898 সালের যে ফৌজদারি কার্যবিধি। আজকে এই ফৌজদারি কার্যবিধিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জামিনে মুক্তি, অব্যাহতি, এখানে খালাস এবং মুক্তি। এই খালাস, মুক্তি, অব্যাহতি এবং জামিনে মুক্তি, এখানে শাব্দিক কিছু পার্থক্য বা এখানে শব্দগত কিছু যে বিভাজন, এ নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত আমরা জামিন বা বেইল, যাকে ইংরেজিতে বেইল বলে বা এখানে বাংলায় জামিন বলে, এই বেইল সেকশন, বেইলেবল সেকশন বা জামিনযোগ্য যে ধারা, সেগুলো কী কী? আমাদের যে সিআরপিসি, এই সিআরপিসিতে সাধারণত 496 ধারায় বলা হয়েছে যে জামিনযোগ্য মামলার ক্ষেত্রে অবশ্যই আসামি জামিন পাবেন। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য অ্যাকিউজড পারসন। সো দ্য অ্যাকিউজড will get the bail under section 496। এখানে আমাদের যে সেকশন আছে 496, 496 ধারায় অবশ্যই কোনো অভিযুক্ত ব্যক্তি এই জামিনযোগ্য ধারায় জামিন পাবেন। সুতরাং এখানে জামিন পাওয়া একটা মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য অ্যাকিউজড আন্ডার সেকশন 496। এই যে 1898 যে আমাদের সিআরপিসি বা যে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট, ফৌজদারি কার্যবিধিতে বলা হয়েছে যে 496 ধারায় যে সকল ব্যক্তির অভিযুক্তের যে জামিন পাওয়ার যোগ্যতা আছে, তারা অবশ্যই জামিন পাবে। অর্থাৎ জামিন একটা মৌলিক অধিকার, এখানে তার আইনগত অধিকার। এই আইনগত অধিকার যে তিনি মৌলিক অধিকার বলা অনেকটা, আমার মনে হয় যে সমীচীন হবে কিনা, এটা আইনগত অধিকার। সুতরাং এখানে যে আইনগত অধিকার হচ্ছে যে আমি অবশ্যই জামিন পাবো, যেহেতু ওখানে জামিন পাওয়ার জন্য আমার যে ধারা আছে, সেই ধারায় বলা আছে জামিনযোগ্য অপরাধের ভিতরে যদি পড়ে, সেকশন যদি জামিনযোগ্য হয়, তাহলে অবশ্যই তিনি জামিন পাবেন। এটা কোন বিধান বলে পাবেন? তিনি সিআরপিসির যে 496 ধারা আছে, সেই ধারা অনুসারে তাকে জামিন দিতে হবে। আমাদের এরপরে আছে 497 ধারা। 497 ধারায় বলা হয়েছে যে অজামিনযোগ্য যে অপরাধ বা সেকশন, অজামিনযোগ্য অপরাধের ক্ষেত্রেও অনেক সময় অপরাধী জামিন পেতে পারেন। সেখানে আন্ডার সাম কন্ডিশনস, এখানে কিছু অবশ্যই শর্ত থাকতে হবে, কিছু কন্ডিশন ফুলফিল করতে হবে। যেমন কোনো অভিযুক্তর বয়স যদি মাইনর হয়, অর্থাৎ 16 বছরের কম হয়, তাহলে অবশ্যই সে জামিনে মুক্তি পাবে, যদিও তার অপরাধটি জামিন অযোগ্য ধারায় নেওয়া হয়েছে। জামিন অযোগ্য ধারায় যদিও তার জামিন পাওয়ার যোগ্যতা নাই, জামিন অযোগ্য ধারায় যদি তার বিরুদ্ধে মামলা হয়, তবুও তিনি জামিন পাবেন, কারণ তিনি মাইনর এবং তার বয়স হচ্ছে 16 বছরের কম। সুতরাং এইখানে জামিন অযোগ্য ধারায়
যে জামিন দেওয়া হয় সেটা হচ্ছে আন্ডার সেকশন 497, অর্থাৎ 497 ধারায়, জামিন অযোগ্য ধারায় আসামিকে জামিন দেওয়া হয়ে থাকে। আমাদের এরপরে আছে আগাম জামিন, যার ইংরেজিতে হচ্ছে অ্যান্টিসিপেটরি বেইল। এই অ্যান্টিসিপেটরি বেইল বা আগাম জামিনের ক্ষেত্রে সেখানে কিছু শর্ত থাকে, কারা জামিন পাবেন, কোন কোন শর্তে আগাম জামিন পাবেন। আগাম জামিনের কিছু শর্ত, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশন পূরণ করে অবশ্যই একজন অভিযুক্ত বা একজন নাগরিক তার অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি আগাম জামিন পেতে পারেন। এই আগাম জামিন অর্থাৎ অ্যান্টিসিপেটরি বেইল, এটা আন্ডার সেকশন 498, অর্থাৎ 498 ধারায় বর্ণিত আছে যে কোন কোন শর্তে একজন ব্যক্তি আগাম জামিন বা আগাম যে বেইল পেতে পারে বা জামিন পেতে পারে, সে সম্পর্কে এখানে বলা হয়েছে। আমাদের আরেকটা ধারা আছে এই জামিনে মুক্তির ক্ষেত্রে, সেটা হচ্ছে যে একজন ব্যক্তি, তার সাজা হয়ে গেছে, হ্যাঁ, তিনি অ্যাকিউজড হয়েছেন এবং তার যে সাজার পরিমাণ 1 বছরের অধিক নয়, এমন যদি হয় 1 বছরের নিচে যদি সাজা হয়, তাহলে তিনি জামিনে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আমাদের আন্ডার সেকশন 426 যেখানে 426 ধারায় বলা হয়েছে যে তার সাজা স্থগিত রেখে তাকে এই 426 ধারায় তার যে সাজা স্থগিত রেখে তাকে জামিনে মুক্তি দেওয়া যেতে পারে। আমরা জামিন সম্পর্কে মোটামুটি জানলাম। এখন আমরা আলোচনা করব ডিসচার্জ সম্পর্কে। ডিসচার্জ মূলত হচ্ছে যে চার্জ থেকে যাকে মুক্তি দেওয়া হয় বা এখানে অভিযোগ গঠনের থেকে যাকে মুক্তি দেওয়া হয় তাকে ডিসচার্জ বা অব্যাহতি বলে। বাংলায় অব্যাহতি বলে, ইংরেজিতে ডিসচার্জ বলে। ডিসচার্জ বিষয়টা হচ্ছে যে যদি আমাদের কোনো অভিযুক্ত তার পর্যাপ্ত অভিযোগ প্রমাণিত না হয়, কিংবা চার্জ গঠনের সময় দেখা যাচ্ছে যে যদি ম্যাজিস্ট্রেট মনে করে যে এই অভিযোগ ভিত্তিহীন, সেখানে তিনি ডিসচার্জ করে দিতে পারেন বা কাউকে অব্যাহতি দিতে পারেন। এই অব্যাহতিটা সাধারণত হয় ম্যাজিস্ট্রেট আদালতে যখন হয়, তখন এই অব্যাহতিটা হয় এখানে 241 ধারায় বা এখানে সেকশন আন্ডার সেকশন 241 সাবসেকশন এ, অর্থাৎ 241 ক ধারায় ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এই অভিযোগ যথোপযুক্ত নয়, অভিযোগ গঠনের পূর্বেই একজন ব্যক্তিকে, একজন অভিযুক্তকে অভিযোগ থেকে রেহাই দিতে পারেন, যাকে বলা হয় যে অব্যাহতি। এখানে চার্জ গঠনের পূর্বে অব্যাহতি দেওয়া আন্ডার সেকশন 241 সাবসেকশন এ, অর্থাৎ 241 ক ধারায় চার্জ গঠনের পূর্বে বা চার্জ গঠনকালীন সময়ে যদি ম্যাজিস্ট্রেট আদালত মনে করে যে অভিযোগ যথোপযুক্ত নয়, তাহলে আসামিকে সেখানে ডিসচার্জ বা এখানে অব্যাহতি দিতে পারে। ঠিক একই বিষয়টা হয় সেশন জজের ক্ষেত্রে, অর্থাৎ আমরা যে সেশন কোর্টে আসি বা এখানে দায়রা আদালতে আসি, দায়রা আদালতে আসলে ওই একই কন্ডিশন, অর্থাৎ তার অভিযোগ যথোপযুক্ত নয়, এটা যদি কোর্ট মনে করেন, মহামান্য কোর্ট বা এখানে বিজ্ঞ জজ যদি মনে করেন, বিজ্ঞ কোর্ট যদি মনে করেন যে অভিযোগকারীর বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সে যথোপযুক্ত নয়, তাহলে ওই সেশন জজ, অর্থাৎ এখানে সেশন কোর্ট, যেটাকে বলা হয় আমরা দায়রা আদালত বা দায়রা জজ, দায়রা আদালত, এই দায়রা আদালত 265 সি ধারায়, অর্থাৎ 265 গোয়া ধারা মতে আসামিকে অব্যাহতি দিতে পারে বা ডিসচার্জ দিতে পারেন। এটা সাধারণত 265 গোয়া ধারায়, অর্থাৎ আন্ডার সেকশন 265 সাবসেকশন সি, এই ধারা মতে সেশন জজ, অর্থাৎ এখানে সেশন কোর্ট, যাকে আমরা বলি দায়রা জজ আদালত, আসামিকে এখানে অব্যাহতি বা ডিসচার্জ দিতে পারে। আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে যে যদি পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ পিপি, পাবলিক প্রসিকিউটর যদি মনে করে যে মামলা প্রত্যাহার করতে হবে,
তাহলে এই অভিযোগ গঠনের পূর্বে চার্জ গঠনের পূর্বে যদি মামলা প্রত্যাহার করে নেন, তাহলে এখানে আসামি অব্যাহতি পাবে বা এখানে ডিসচার্জ হবে। অর্থাৎ চার্জ গঠনের পূর্বে যদি পাবলিক প্রসিকিউটর মামলার যে অভিযোগ যদি প্রত্যাহার করে নেন, তাহলে সেখানেও আসামি এখানে অভিযোগ থেকে মুক্তি পাবেন। এটা আন্ডার সেকশন 494 অর্থাৎ 494 ধারায় বর্ণনা করা আছে যে পাবলিক প্রসিকিউটর যদি চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে আসামি ডিসচার্জ পাবেন বা আসামি অব্যাহতি পাবেন। তো আমরা এখানে জামিন এবং জামিনযোগ্য অপরাধে জামিন পাওয়া, জামিন অযোগ্য অপরাধে জামিন পাওয়া, আগাম জামিন পাওয়া এবং এখানে অব্যাহতি অর্থাৎ চার্জ গঠনের পূর্বে যদি কাউকে মুক্ত করা হয় বা কাউকে খালাস দেওয়া হয়, খালাস এটাকে বলা যাবে না, এটা অব্যাহতি বলা হয়, ডিসচার্জ করা হয়, অব্যাহতি দেওয়া হয়। আবার চার্জ গঠনের দুটো সেক্টর আছে এখানে, একটা ম্যাজিস্ট্রেট আদালত, একটা হচ্ছে আপনার দায়রা আদালত, অর্থাৎ যাকে ম্যাজিস্ট্রেট আদালত বলে, আরেকটা বলে সেশন জজ বা সেশন কোর্ট, যাকে বলে দায়রা আদালত। সাধারণত ম্যাজিস্ট্রেট কোর্ট 241-এর ক ধারা মতে ডিসচার্জ করতে পারেন, অর্থাৎ চার্জ গঠনের পূর্বেই আসামিকে এখানে অব্যাহতি দিতে পারেন। আর সেই একই প্রক্রিয়ায় এখানে সাধারণত সেশন জজ বা সেশন কোর্ট, যাকে বলি আমরা দায়রা আদালত এখানে 265 গ ধারায় বা আন্ডার সেকশন 265C সাবসেকশন সি এই ধারা মতে ডিসচার্জ দিতে পারেন। আবার সরকারি প্রসিকিউটর, যাকে বলা হয় পিপি, পাবলিক প্রসিকিউটর, পাবলিক প্রসিকিউটর তিনি যদি চার্জ গঠনের পূর্বে মামলা প্রত্যাহার করে দেন, তাহলেও আসামি এখানে অব্যাহতি পাবে। আজকে আমরা আলোচনা করব এখানে যে এখানে খালাস বলতে আমরা কি বুঝি। খালাসের ইংরেজি হচ্ছে অ্যাকুইটাল বা খালাস। এই অ্যাকুইটাল, খালাস, ডিসচার্জ, অব্যাহতি, বেইল, জামিন এবং রিলিজ, মুক্তি। ইংরেজির পাশাপাশি আমাদের এই বাংলার পাশাপাশি ইংরেজি এটাও জানা দরকার, কারণ আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সাধারণত ইংরেজির উপর ভিত্তি করেই আমাদের এই আইনগুলো পরিচালিত হয়, যে কারণের জন্য আমাদের এই চার্জ, ডিসচার্জ, রিলিজ, তারপরে হচ্ছে এখানে অ্যাকুইটাল এবং এইসব বেইল, এগুলো সম্পর্কে আমাদের অবশ্যই জানা উচিত। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে অ্যাকুইটাল, বা একে বলা হয় যে কাউকে খালাস করে দেওয়া। খালাস হচ্ছে একটা চূড়ান্ত পর্যায়। অ্যাকুইটাল বলতে আমরা বুঝি যে দুই পক্ষের শুনানি অন্তে যদি কাউকে মুক্ত করে দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাকুইটাল হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ফরিয়াদি হাজির হন নাই, যে কারণের জন্য আদালত মনে করলে আসামিকে অ্যাকুইটাল বা এখানে দিতে পারেন, বা এখানে খালাস দিতে পারেন, চূড়ান্ত আদেশ এখানে দিতে পারেন। অনেক সময় পাবলিক প্রসিকিউটর যদি মনে করেন চার্জ গঠনের পরে বা মামলার যে কোনো পর্যায়ে বা যে সাজা দেওয়ার পূর্ব পর্যন্ত যে কোনো পর্যায়ে যদি পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করে নেয়, তাহলেও কিন্তু কোর্ট ইচ্ছা করলে ওই আসামিকে খালাস দিতে পারেন বা চূড়ান্তভাবে তাকে মুক্তি বা খালাস দিতে পারেন। চূড়ান্ত মুক্তি, এটা হচ্ছে খালাস, যাকে অ্যাকুইটাল বলা হয় ইংরেজিতে। এই ধারাগুলো একটু বিশ্লেষণ করি তাহলে আমরা, যে এখানে যে যে অ্যাকুইটাল, এটা কোন ধারায় হয়ে থাকে সেটা আমরা আলোচনা করব এখন। এখানে 403 বা 403 ধারায় এখানে বলা হয়েছে যে দ্য প্রিন্সিপালস অফ ডাবল জিওপার্টি, এখানে যে দোবরা দোষ, অর্থাৎ দোবরা দোষ বলতে আমরা বুঝি যে একজন মানুষকে যখন খালাস দেওয়া হয়, খালাসের পরে আবার তাকে যদি অভিযুক্ত করা হয়, তাহলে তিনি আবারও এখানে খালাস পাবেন। কারণ কাউকে অভিযুক্ত করে যদি খালাস আদেশ হয়ে যায়, পুনরায় তার বিরুদ্ধে যদি আবার অভিযোগ দায়ের হয়, তাহলে সেই অভিযোগটি আবার সেই আসামিকে কোর্ট খালাস দিবেন। এটাকে দ্য প্রিন্সিপালস অফ ডাবল জিওপার্টি
এখানে আন্ডার সেকশন 403 403 ধারায় এটা বর্ণনা করা আছে যে 403 ধারা মতে যে একজন অভিযুক্ত যদি মুক্তি পায় ঠিক একই বিষয় নিয়ে পুনরায় তার বিরুদ্ধে যদি অভিযোগ আনা হয় তিনি খালাস এখানে পাবেন বা অ্যাকুইটাল পাবেন এখানে। অন্যদিকে ম্যাজিস্ট্রেট আদালত 245 ধারা মতে উভয় পক্ষের শুনানি অন্তে যদি ম্যাজিস্ট্রেট মনে করেন যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ পর্যাপ্ত নয়, যথাযথ নয়, সাক্ষ্য প্রমাণে যথাযথ প্রমাণিত হয় নাই, তাহলে তিনি আসামিকে খালাস দেবেন বা অ্যাকুইটাল দেবেন। কোন ক্ষেত্রে দিবেন? যে ম্যাজিস্ট্রেট আদালত 245 ধারা মতে উভয় পক্ষের শুনানি অন্তে অবশ্যই খালাস দিতে পারেন যদি সেখানে প্রমাণিত হয় যে তার বিরুদ্ধে আনিত অভিযোগ নিরঙ্কুশভাবে প্রমাণিত হয় নাই। অর্থাৎ এখানে দুটোই হয়, একই ধারায় এখানে সাজাও হতে পারে, খালাসও হতে পারে। সাজা হবে যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে তিনি অভিযুক্ত, তাহলে তিনাকে সাজা দেবেন। আর যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত না হয় বা এখানে প্রমাণ করতে যে ফরিয়াদি পক্ষ ব্যর্থ হয়, তাহলে অবশ্যই বা এখানে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়, তাহলে অবশ্যই তিনি মুক্তি পাবেন। তিনি যে এখানে অ্যাকুইটাল পাবেন। এই মুক্তি সাধারণত যে অ্যাকুইটাল বা চূড়ান্ত পর্যায়ে, এজন্য একে এই মুক্তিকে ইংরেজিতে অ্যাকুইটাল বলা হয়। যে তাকে যে এখানে যে অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া যায়। খালাসটাকে আমরা চূড়ান্ত পর্যায়ে ধরবো। যে চূড়ান্ত পর্যায়ে যখন হয় তখন তাকে খালাস বলি বা অ্যাকুইটাল বলি। তো এই অ্যাকুইটালটা সাধারণত 245 ধারায় আন্ডার সেকশন 245 এখানে ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনানি অন্তে আসামির বিরুদ্ধে যদি নিরঙ্কুশভাবে অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে তিনি খালাস পাবেন। 247 ধারা আন্ডার সেকশন 247, এই 247-এ বলা হয়েছে যে ফরিয়াদি বা এখানে যিনি পিটিশনার, যিনি অ্যাপ্লিক্যান্ট, তিনি অনুপস্থিত যদি থাকেন বা এখানে তদবির না করেন, তাহলে কোর্ট যদি মনে করেন ম্যাজিস্ট্রেট আদালত এই কেসটাকে অবশ্যই কেস থেকে অভিযুক্তকে এখানে খালাস দিতে পারেন বা অ্যাকুইটাল দিতে পারেন। অর্থাৎ ফরিয়াদির অনুপস্থিতিতে এখানে 245 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত সাধারণত আসামিকে খালাস দিয়ে থাকেন বা অ্যাকুইটাল দিয়ে থাকেন। এরপর 265 এইচ ধারা, যেটাকে বলা হয় আন্ডার সেকশন 265 এইচ, এখানে 265 জ ধারা মতে সেশন কোর্ট বা এখানে দায়রা আদালত আসামির বিরুদ্ধে যদি পর্যাপ্ত অভিযোগ প্রমাণিত না হয় বা সাক্ষ্য প্রমাণে প্রমাণিত না হয়, তাহলে এই সেশন জজ কোর্ট বা দায়রা আদালত 265 সি ধারা মতে বা 265 যে এইচ ধারা, 265 এইচ ধারা মতে আসামিকে খালাস দিয়ে থাকেন বা অ্যাকুইটাল দিয়ে থাকেন। অর্থাৎ সেশন কোর্ট, সেশন জজ কোর্ট 265 এইচ ধারায় বা 265 জ ধারা মতে যদি মনে করা হয়, উনি মনে করেন যদি বিজ্ঞ আদালত যে আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ যথাযথ নয়, প্রমাণিত হয় নাই, তাহলে তিনি অবশ্যই আসামিকে খালাস দেবেন বা এখানে অ্যাকুইটাল দেবেন। এরপরে যদি পাবলিক প্রসিকিউটর, অর্থাৎ পাবলিক প্রসিকিউটর 494 অর্থাৎ 494 ধারায় চার্জ গঠনের পরে যদি এখানে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করে দেন, তাহলে কিন্তু এই আসামি খালাস পাবেন এবং অ্যাকুইটাল পাবেন। কোন ধারা মতে? পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করে নেয়, তাহলে আসামি খালাস পাবেন, যেটার সেকশন হচ্ছে 494। এখানে 494 ধারায় পাবলিক প্রসিকিউটর চার্জ গঠনের পরে যদি মামলা প্রত্যাহার করে নেন, তাহলে আসামি খালাস পাবেন বা অ্যাকুইটাল পাবেন। আমরা এবার এখানে মুক্তি সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ কখন মুক্তি দেওয়া হয়, অর্থাৎ আমরা চার্জ গঠন করি, অর্থাৎ চার্জশিট প্রদান করি বা চার্জশিট প্রদান করার সময় যখন আমরা তার পূর্বে যখন মুক্ত হয়, তাকে আমরা বলি অব্যাহতি দেওয়া, এবং চার্জ গঠনের পরে যখন মুক্ত হয়
তখন তাকে আমরা খালাস বলি। অর্থাৎ অপর্যাপ্ত প্রমাণের ক্ষেত্রে বিচার চলাকালীন সময়ে বা বিচার চলান্তে যদি আহ, অভিযোগ প্রমাণিত না হয়, তাহলে আসামি খালাস পান বা অ্যাকুইটাল পান। আর মুক্তি পান কখন? মুক্তি হচ্ছে, এটা রিলিজ, ইংরেজিতে রিলিজ বলা হয়, রিলিজ বাংলায় মুক্তি। এই মুক্তিটা সাধারণত হচ্ছে বা রিলিজ, যদি মামলা স্থগিত হয়ে যায় বা স্টপ হয়ে যায়। এখানে মামলা যখন স্টপ হয়ে যায় বা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখন আসামিকে সাধারণত মুক্ত করা হয়, মুক্তি দেওয়া হয়। তবে এক্ষেত্রে সিআর কেস যেটাকে বলি আমরা, সিআর কেস বা নালিশি কেস ব্যতি রেখে অন্যান্য কেসের ক্ষেত্রে বা অন্যান্য আহ, মামলার ক্ষেত্রে, অন্যান্য অভিযোগের ক্ষেত্রে সিআর কেস বাদে যদি মামলা স্থগিত হয়ে যায় কোনো কারণে, তাহলে অবশ্যই আসামি মুক্তি বা এখানে রিলিজ পাবেন। সেকশন 169, পুলিশ ইচ্ছে করলে কাউকে মুক্তি দিতে পারে যদি অপর্যাপ্ত তার বিরুদ্ধে যে অভিযোগ, সে অভিযোগ যদি সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, অপর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ বা প্রমাণাদি না পাওয়া যায়, তাহলে পুলিশ ইচ্ছে করলে কাউকে রিলিজ বা মুক্তি দিতে পারেন। তাহলে পুলিশ কি মুক্তি দিতে পারে কখন? পুলিশ কত ধারায়? এই ধারাটা হচ্ছে 169, অর্থাৎ 169 ধারায় পুলিশ বা এখানে পুলিশ স্টেশন থেকে কাউকে মুক্তি দেওয়া যায় বা মুক্তি দিতে পারে পুলিশ। সেটা আন্ডার সেকশন 169। অপর্যাপ্ত এভিডেন্স যে যদি না যায়, পর্যাপ্ত পরিমাণ এভিডেন্স বা সাক্ষ্য প্রমাণ না পাওয়া যায়, তাহলে আসামিকে পুলিশ স্টেশন থেকে পুলিশ এখানে মুক্তি বা রিলিজ দিতে পারে। নেক্সট যে নাম্বারটা আমরা আলোচনা করব মুক্তি সম্পর্কে বা রিলিজ সম্পর্কে, সেটা হচ্ছে 426। এখানে যদি পেন্ডিং থাকে মামলা, অর্থাৎ কোনো মামলা পেন্ডিং আছে, কোনো মামলা কার্যক্রম স্থগিত আছে, এখনও মামলাটা শেষ হয় নাই, এই পেন্ডিং অবস্থায় যদি থাকে বা এখানে অকার্যকর অবস্থায় থাকে, তখন এখানে কাউকে আসামিকে মুক্তি দেওয়া যায়। আসামিকে মুক্তিটা কিন্তু এখানে চূড়ান্ত মুক্তি নয়, আবার তাকে এই এই কেসের অভিযুক্তের ভিতরে আবারও আনা যায়, কিন্তু চূড়ান্ত মুক্তির ক্ষেত্রে একে অ্যাকুইটাল বলে। আর চূড়ান্ত মুক্তি যেটা হয় না, তাকে আমরা রিলিজ বলে থাকি। সাময়িকভাবে রিলিজও হতে পারে। এটা আমরা অনেক সময় প্যারোলে মুক্তি আমরা বলি। প্যারোলে মুক্তি সাময়িক মুক্তি হয়, যে কোনো আসামির মা বাবা মারা গেছে বা তার কোনো আত্মীয় মারা গেছে, সেখানে জানা যায় অনুষ্ঠান করবে, সেখানে তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অনুষ্ঠান করার জন্য সেখানে তাকে যাওয়া মানবিক কারণ বা এখানে আমাদের রাষ্ট্রীয় বিধানে সংবিধানের যে মৌলিক অধিকারের ভিতরে আছে, সেক্ষেত্রে যে মুক্তি দেওয়া যায় প্যারোলে মুক্তি, ঠিক আছে? তাহলে সেই মুক্তিটা কিন্তু স্থায়ী কোনো মুক্তি নয়, এটাকে মুক্তি বলে। প্যারোলে রিলিজ হয়ে আসছে বা প্যারোলে মুক্তি হয়, আবারও তাকে যেতে হয়। সুতরাং মুক্তিটা চিরস্থায়ী যখন হয় তখন অ্যাকুইটাল হয়ে যায়, তাকে চূড়ান্ত খালাস বলে। তখন একই মুক্তি যখন চূড়ান্ত হবে তখন খালাস, আর যদি সাময়িক হয় বা কোনো কারণে স্থগিত হয়ে যায় মামলা, সেসব ক্ষেত্রে মুক্তিটা এটাকে রিলিজ ইংরেজিতে বলা হয়। আমরা সাধারণত বেলের যে আন্ডার সেকশন 426-এ বলা হয়েছে, পেন্ডিং মামলা বা কোনো মামলার যে কন্ডিশন, যদি অর্থাৎ জামিনের ফুলফিল কন্ডিশন পূরণ করে অনেক সময় রিলিজ পায়, মুক্তি পায়, এটাকে জামিনে মুক্তিও বলে, জামিনও বলে, আবার জামিনে মুক্তিও বলে, ঠিক আছে? তাহলে আমরা আজকে যে আলোচনা করলাম, সে আলোচনা হচ্ছে যে আমাদের চার্জ গঠনের পূর্বে যেটা, তাকে আমরা অব্যাহতি বলি। চার্জ গঠনের পরে বিচারিক মাধ্যমে যখন মুক্ত হয়, তখন তাকে আমরা অ্যাকুইটাল বা এখানে আমরা খালাস বলি। তাহলে অব্যাহতি হচ্ছে কোথা? ডিসচার্জ হচ্ছে অব্যাহতি, জামিন হচ্ছে বেইল। জামিন অর্থাৎ জামিনের যে ধারাগুলো আছে, সেটা 496 জামিনযোগ্য অপরাধ যে ক্ষেত্রে জামিন, 497 জামিন অযোগ্য ক্ষেত্রে জামিন দেওয়া, এবং 498 এখানে আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেইল দেওয়া। আবার পাবলিক প্রসিকিউটর অনেক সময় দেখা যায় যে এই জামিনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। পাবলিক প্রসিকিউটরের যে নীরবতার কারণে অনেক সময় এই বিভিন্ন ধারায় আসামিগণ জামিন পেয়ে থাকেন। তো যা হোক, আজকে আমাদের যে আলোচনা ছিল সেটা হচ্ছে জামিন, ডিসচার্জ, অব্যাহতি, এখানে অ্যাকুইটাল
অর্থাৎ খালাস চূড়ান্ত পর্যায়ে এবং মুক্তি রিলিজ। তো আজকের আলোচনা আমার মনে হয় যে অনেকের উপকারী আসবে। সুতরাং ভিডিওটির শেয়ার, সাবস্ক্রাইব বা এখানে লাইক, কমেন্ট করবেন। আমি একজন শিক্ষার্থী। আমি যদিও আইনের উপরে মাস্টার্স ডিগ্রি করেছি, তারপরও শিক্ষার তো কোনো শেষ নেই। যে কারণে নিজে শেখার জন্যই পড়ালেখা করা, আর পড়ালেখাটাকে অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া, এটাও আমি দীর্ঘদিনের যেহেতু শিক্ষক ছিলাম এবং শিক্ষক পেশায় থেকেছি, সে কারণে আজকে ভিডিওটি করা। হয়তো আমার পড়ালেখার পাশাপাশি অন্যেরও অনেকটা উপকার হতে পারে, যাদের হাতে সময় নেই, তারা বিভিন্ন সার্ভিসের সাথে যুক্ত। অনেক সময় দেখা যায় ভিডিও শুনে রাত্রে অনেক সময় ভিডিও চালিয়ে দিয়ে তারা এই উপকারটা পেতে পারেন। সুতরাং সুতরাং উপকারের জন্যই আমার আজকে এই ভিডিওটা করা। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট শেয়ার করবেন। যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করবেন। আই শ্যাল ট্রাই টু রেকটিফাই, আই শ্যাল ট্রাই টু কারেক্ট দ্য নেক্সট ভিডিও। সুতরাং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আগামী দিন চলার সুন্দর হোক, দেশ সুন্দরভাবে চলুক, সন্ত্রাসমুক্ত একটি সমাজ আমরা চাই, শান্তিময় একটা সমাজ আমরা চাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা আইনের মধ্যে, আইনের শাসনের মধ্যে থাকতে চাই। এই প্রত্যাশা রেখে আজকের আমার সংক্ষিপ্ত যে ভিডিও এখানেই শেষ করলাম। গুড নাইট।